ভাইরে, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি গালি খাওয়া মানুষের তালিকা যদি তৈরি করা হয় তাহলে দ্বিতীয় স্থানে থাকবে তামিম ইকবালের নাম। প্রথমে কার নাম থাকবে সেটা আপনারা বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। আমি নাম বলবো না, কারণ নাম বললে চাকরি থাকবে না। আজ থেকে প্রায় 14 বছর আগে নোকিয়া ফোনের একটা বিজ্ঞাপন দেখেছিলাম, যে বিজ্ঞাপনে তামিম ইকবাল আমাদের শিখিয়েছিল চাইলেই কিভাবে একসাথে 2 নৌকায় পা রাখা যায়। এখন 14 বছর পর সে বিজ্ঞাপনের ভ্যালু বুঝতে পারছি। আসলেই খান সাহেব করা এক জিনিস, এক পা নৌকায় রেখে আরেক পা কিভাবে ধানের জমিতে রাখতে হয় সেটা তামিম ইকবালের থেকে সকল রাজনৈতিক নেতাকর্মীদের শেখা উচিত। আজকে যদি ব্যারিস্টার সুমন কিংবা স্যাটেলাইট বিজ্ঞানী পলক তামিম ইকবালের থেকে একসাথে 2 নৌকায় পা রাখার একটা অনলাইন কোর্স করত, তাহলে তাদের এখনো জেলে বসে মুরগির ডিম থেরাপি সহ্য করতে হতো না। যে মানুষ 3 আগস্ট গণভবনে গিয়েছিল মানবতার আম্মু জাতীয় পার শেখ হাসিনার সাথে স্পেশাল বৈঠক করতে, সেই মানুষটাই আজকে বিসিবির সভাপতি চেয়ারে বসা। অথচ তামিম বাদে অন্য কেউ যদি জুলাই আন্দোলনের সময় যখন কিনা রাস্তায় শত শত মানুষ আমার আপনার ভাই বোনদের গায়ের কালো পিচ ঢালা পথ রঙিন হচ্ছে, মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছে, সে অবস্থায় স্বৈরাচার শেখ হাসিনার সাথে আলাদাভাবে দেখা করত, তাহলে আমজনতা তার নিতম্ব বরাবর বাঁশ দিয়ে শাহবাগে দাঁড় করিয়ে রাখত। অথচ আমজনতা আমাদের খান সাহেবের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারেনি। একেই বলে ট্যালেন্ট, কিভাবে চিপা চাপা দিয়ে বের হয়ে আসা যায়। সত্যি বলতে তামিম ইকবাল হলো তরল পদার্থ, তাকে যে পাত্রেই রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। একটু সহজভাবে যদি বলি তাহলে তামিম ইকবাল মূলত একটি আলু। আলু যেমন পৃথিবীর সমস্ত সবজির সাথে মিশে যেতে পারে, তেমনি তামিম ইকবালও সবার সাথে মিশে যেতে পারে। শেখ হাসিনার আমলে দেখেছি তামিম ইকবাল বউ পোলাপান নিয়ে প্রায় সময় শেখ হাসিনার সাথে দেখা করতে যেত। তার হাবভাব দেখে মনে হতো সে আওয়ামী লীগের খাস লোক, সামনের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হবে। হাসুয়াপা চলে যাবার পর যখন ইউনূসের আমল শুরু হলো তখন তামিম ইকবাল হয়ে গেল সমন্বয়ক। আন্দোলনের সময় ছাত্রদের পাশে না থেকে সাবেক প্রধানমন্ত্রীকে তেল মারতে থাকা তামিম ইকবাল এমন একটা ভাব নিয়ে চলা শুরু করলো যে মনে হতো জুলাই আন্দোলনের সামনের সারির সমন্বয়ক ছিলেন তামিম ইকবাল। ইউনূসের পর যখন তারেক রহমানের আমল শুরু হলো তখন তামিম ইকবাল এমপি মন্ত্রীদের বউ পোলাপান নিয়ে বিসিবি ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। আমার খুব আফসোস হয় সাকিব আল হাসানের জন্য। তামিম ইকবালের মতো একটা ট্যালেন্টেড বন্ধু থাকার পরেও কিভাবে 2 নৌকায় পা রাখা যায়, কিভাবে এমপি মন্ত্রীদের তেল মারতে হয়, কিভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়, এসবের কিছুই শিখতে পারল না। যদি শিখতে পারত তাহলে রোহিঙ্গাদের মতো বনবাসে থাকতে হতো না, নিজের দেশেই থাকতে পারত, আর বিসিবি সভাপতির চেয়ারের জন্য তামিম ইকবালের সাথে কামড়াকামড়ি করতে পারত। একজন ন্যাশনাল হিরো আস্তে আস্তে কিভাবে ভিলেন হয়ে যায় সেটা তামিম ইকবালকে না দেখলে এই জাতি হয়তো জানতে পারত না। একটা সময় গ্যালারি থেকে ভেসে আসতো তামিম তামিম চিৎকার, আর এখন চিৎকার শোনা যায় দালাল দালাল স্লোগানের। তামিম ইকবাল এটা শুধু একটা নাম না, এটার আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। এই মানুষটা একটা সময় লর্ডসের মাঠে ব্যাট দিয়ে তলোয়ার চালিয়েছিলেন, আবার সেই মানুষটাই ফেসবুক লাইভ আর অবসরের নাটক দিয়ে পুরো দেশকে বানিয়ে ছেড়েছিলেন। তার ক্যারিয়ারের গ্রাফটা অনেকটা ক্রিপ্টোকারেন্সির মতো, কখনো আকাশে তো কখনো একদম মাটির তলায়। পয়েন্ট নাম্বার 1, বংশের যখন ক্রিকেট মিশে। বাংলাদেশের ক্রিকেটে চট্টগ্রামের খান পরিবার মানেই রাজকীয় ব্যাপার। চাচা আকরাম খান বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি এবং সাবেক অধিনায়ক। আকরাম খান একটু নাদুস নুদুস গুলুমুলু টাইপের ছিল বলে অনেকেই তখনকার সময়ে বাংলার ইনজামাম বলে ডাকত। বড় ভাই নাফিস ইকবালও জাতীয় দলের ওপেনার ছিলেন। ছোট তামিম তখন চট্টগ্রামের গলি আর কাজীর দেউড়িতে ব্যাট ঘুরিয়ে বেড়ান। বলা হয় ছোটবেলায় তামিম যখন ব্যাটিং করতেন বোলাররা নাকি ভয়ই বল করা ছেড়ে দিত, কারণ তামিম মারতো কম, চিল্লাচিল্লি করতো বেশি। খান পরিবারের ছেলে ছিল বলে ব্যাট বল স্ট্যাম্প সব তার নিজের ছিল, এর জন্য তাকে একবারের জায়গায় 2 বার আউট করতে হতো, তা না হলে নাকি খেলা বাদ দিয়ে ব্যাট বল নিয়ে চলে আসতো। পয়েন্ট নাম্বার 2, খান পরিবারের ছোট ছেলের রাজকীয় অভিষেক ও 2007 বিশ্বকাপে সে ছক্কা। তামিম ইকবাল 2007 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিএ অভিষেকে 4 ম্যাচ পরে ডাক পান বিশ্বকাপে। পোর্ট অফ স্পেনে শক্তিশালী ভারতের বিপক্ষে তার সেই ম্যাচ জয়ী 51 রানের ইনিংসটি আজও বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখে ভাসে। বিশেষ করে ভারতের সেরা পেসার জহির খানকে ক্রিজ থেকে বেরিয়ে এসে যে বিশাল ছক্কাটি তিনি মেরেছিলেন তা বিশ্বকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটে এক নতুন নক্ষত্রের উদয় হয়েছে। তার এই ছক্কা দেখে পুরো বাঙালি জাতি লুঙ্গি মাথায় তুলে নেচেছিল। মাত্র 18 বছর বয়সে সেই ইনিংসটি ছিল তামিমের দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রথম মাইলফলক। পয়েন্ট নাম্বার 3, লর্ডসের অনার্স বোর্ড বনম ডট বাবা উপাধি। 2010 সালে লর্ডসে সেঞ্চুরি করে তামিম তো হয়ে গেলেন লিজেন্ড। অনার্স বোর্ডের নাম উঠল, বাংলাদেশের পতাকা উড়ল লন্ডনের আকাশে। কিন্তু সমস্যা বাঁধল কিছুদিন পর।
তামিম যখন সেঞ্চুরি করা শুরু করলেন তখন থেকে ডট বলকেও ভালোবাসতে শুরু করলেন। উনি টি-20 ম্যাচ খেলা শুরু করলেন ওয়ানডে স্টাইলে, ওয়ানডে ম্যাচ শুরু করলেন টেস্ট স্টাইলে, আবার টেস্ট ম্যাচে শুরুতেই আউট হয়ে যেতেন। একটা সময় ক্রিকেট প্রেমীরা তাকে আনুষ্ঠানিকভাবে ডট বাবা উপাধিতে নাম ভূষিত করল। এত পরিমাণ ডট বল খেলতেন, দিন শেষে দেখা যেত 100 বল খেলে 60 রান করে আউট হয়ে যেত তামিম ইকবাল। এই যে স্লো ব্যাটিং, এটাই ছিল হিরো থেকে জিরো হওয়ার প্রথম ধাপ। পয়েন্ট নাম্বার 4, ভাঙা হাত এবং জনতাকে ইমোশনাল ব্ল্যাকমেইল। 2011 বিশ্বকাপের সময় বাজে ফর্মের কারণে তামিম ইকবাল সমালোচনার মুখে পড়েছিলেন। 2012 এশিয়া কাপের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু বাংলার মানুষ তামিমকে এত পরিমাণে ভালোবাসত যে জনগণের চাপে তাকে আবারও ফিরিয়ে আনতে হয় এবং টানা 4 ম্যাচে 4 হাফ সেঞ্চুরি করে অপমানের জবাবও দিয়েছিলেন তামিম ইকবাল। তবে তার সবচেয়ে বড় বীরত্বগাথা তৈরি হয়েছিল 2018 সালের এশিয়া কাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হাতের হাড় ভেঙে গেলেও কেবল এক হাতে ব্যাট করতে নেমে পড়েছিলেন মাঠে। সেই একটি বল খেলার সাহস বাংলাদেশের ক্রিকেটে ত্যাগের এক অনন্য উদাহরণ হয়ে আছে এখনো। আর এই একটা ঘটনাকে পুঁজি করে খান সাহেব আমাদের এখন ইমোশনালি ব্ল্যাকমেইল করে। কিছু হলেই উনি ইমোশনাল হয়ে বলেন, আমি দেশের জন্য এক হাতে লড়াই করেছি। এই কথা শুনলে তখন নিজের রাগ নিজের ভেতরই হজম করতে হয়। পয়েন্ট নাম্বার 5, অবসরের নাটক, একবিংশ শতাব্দীর সেরা থ্রিলার। এবার আসি সবচেয়ে বড় তামাশায়। 2023 সালে সে জুলাই মাস, আফগানিস্তান সিরিজের মাঝপথে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন। তামিম ভাই আসলেন, মাইক্রোফোনের সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন, আমারে আপনারা মনে রেখেন, ভুলে যায়েন না। তামিমের কান্না ভেজা চোখ আর বিদায়ের কথা শুনে কলিজায় লেগেছিল। পুরো জাতি তামিমের পাশে দাঁড়িয়েছিল, তার কষ্টে ব্যথিত হয়েছিল পুরো জাতি। তখনকার সময় বিসিবি সভাপতি পাপনকে বাংলার জনগণ সাধু চলিত ভাষায় কবিতা শুনিয়েছিল। পুরো দেশ শোকে মুহ্যমান, মানুষ কান্নাকাটি শুরু করে দিল, কেউ কেউ তো ভাত খাওয়া ছেড়ে দিল। কিন্তু কি আশ্চর্য, মাত্র 28 ঘন্টার ব্যবধানে তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এবং বললেন, আমি ফিরছি। এটা দেখে আমার বন্ধু কেরামত তখন বলেছিল, শৈশবের প্রথম ভুল ছিল শাবানা আলমগীরকে স্বামী স্ত্রী মনে করা, কৈশোরে প্রথম ভুল ছিল রাতে পাসপোর্ট ভিসা ছাড়া ইউরোপ আমেরিকায় ঢুকে পড়া, আর যৌবনের প্রথম ভুল হলো খান সাহেবের আবেগে আবেগী হয়ে যাওয়া। আরে খাবি না তাহলে মাখাইলি কেন? এটা কি ক্রিকেট ক্যারিয়ার নাকি বিকেলের মেগা সিরিয়াল? 28 ঘন্টার অবসর থেকে ফিরে আসা, এ তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঢোকার মতো পারফরমেন্স। মানুষ তখনই বুঝলো তামিম ভাই আসলে ক্রিকেটের চেয়ে ড্রামা বেশি ভালোবাসেন। যে মানুষটাকে আগে আইডল ভাবা হতো তাকে এখন মানুষ ড্রামা কিং ইমোশনাল ইকবাল বলে ট্রল করে। পয়েন্ট নাম্বার 6, সাকিব বনাম তামিম, বন্ধু যখন শত্রু। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল সাকিব আর তামিম, কিন্তু তাদের সম্পর্কটা সাপে নেউলে রূপান্তরিত হয়েছে। 2023 বিশ্বকাপের আগে যখন তামিমকে বলা হলো মিডল অর্ডারে ব্যাট করতে, তিনি রেগে গিয়ে ফেসবুক ভিডিওতে এসে বললেন, আমার সাথে নোংরামি করা হচ্ছে। সাকিব আবার ইন্টারভিউতে এসে বললেন, যে দেশপ্রেমী না, যে নিজের ইগো নিয়ে বসে থাকে, তাকে টিমে রাখার দরকার নেই। ব্যাস, শুরু হয়ে গেল ফ্যানদের মাঝে কুরুক্ষেত্র। একদল সাকিবের দিকে, আরেক দল তামিমের দিকে। কিন্তু তামিম এখানে ভিলেন হয়ে গেলেন, কারণ তিনি দলের প্রয়োজনের চেয়ে নিজের ওপেনিং পজিশনকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। মানুষ তখন বলতে শুরু করলো, তামিম ভাই, দেশ বড় নাকি আপনার ওপেনিং বড়? মাগার দেশের জন্য তারা এক হতে না পারলেও টাকার জন্য সে সময় ঠিকই তারা এক হয়েছিল, নগদের একটা বিজ্ঞাপনে। পাবলিক তখন শুধু ট্রাউজার খোলাটা বাকি রেখেছিল। পয়েন্ট নাম্বার 7, তামিম ইকবালের বর্তমান অবস্থা ও তেলবাজির নতুন অধ্যায়ের সূচনা। তামিম ইকবাল যখন বুঝে গেল উনার ব্যাটারিতে আর চার্জ নেই, ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উনার দ্বারা সম্ভব হবে না, তখনই উনি বিসিবি সভাপতির চেয়ারের জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই চেয়ার পাওয়ার জন্য তামিম ইকবালের যতটা নিচে নামার দরকার ছিল, তামিম ইকবাল তার থেকেও 3 হাত বেশি নিচে নেমেছেন। এমপি মন্ত্রীর বউ পোলাপানদের বিসিবিতে ঢুকিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আব্বুর দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত করেছেন। এইসব দেখে পাবলিক বলছে, নির্লজ্জ ক্যাটাগরিতে কাউকে যদি নোবেল দেওয়া হতো তাহলে এই পৃথিবীতে 2 জন ব্যক্তি নোবেল পেত, এক ডোনাল্ড ট্রাম্প, 2 খান সাহেব। সত্যি কথা বলতে, বেহায়াতুল লাইলা যে বিশ্ববিদ্যালয় থেকে নির্লজ্জের উপর পিএইচডি করেছে, খান সাহেব সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তা না হলে বুলবুলের মতো একজন মানুষকে সরিয়ে দিয়ে নিজে বিসিবি চেয়ারে বসে পড়তে পারত না। পয়েন্ট নাম্বার 8, রাজপুত্র থেকে কমেডিয়ান। তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ওপেনার, তার পরিসংখ্যান আকাশচুম্বী।
কিন্তু মাঠের বাইরের আচরণ, তার নাটকের স্বভাব তাকে সাধারণ মানুষের চোখে ভিলেন বানিয়ে দিয়েছে। মানুষ এখন তাকে লর্ডসের সেঞ্চুরিয়ান হিসেবে মনে রাখে না, বরং মনে রাখে সেই আবেগপ্রবণ খান সাহেব হিসেবে, যিনি দেশের আগে নিজের মান অভিমানকে বড় করে দেখেছিলেন। বাংলাদেশের মানুষ বড়ই অদ্ভুত। তারা যেমন একজনকে মাথায় তুলে নাচতে পারে, আবার মাটিতে আছাড় দিতেও সময় নেয় না। তামিমের ক্ষেত্রেও তাই হয়েছে। তার জেদ, তার ইগো আর তার বারবার অবসর ফেরার নাটক তাকে একটা বড় মানুষের জায়গা থেকে নামিয়ে ট্রলের বস্তুতে পরিণত করেছে। সবশেষে বিসিবি চেয়ারের জন্য যেটা করেছে, সেটার জন্য বাংলার মানুষের চোখে ভিলেনে রূপান্তরিত হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। আর আপনাদের কি মনে হয়, তামিম ইকবালের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে কি হবে না, সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।